কি রে রাখি, তুই এত সকালে কোথায় যাচ্ছিস? সকাল থেকে শুধু বাইরে বাইরে ঘুরে বেড়াস। বাড়িতে কত কাজ থাকে, সেগুলো তো করতে পারিস রে। আমাকে ঘরের সমস্ত কাজ করে আবার অন্যের বাড়ির কাজ করতে যেতে হয়, আর কিছু কাজ করি বলেই তো দুবেলার দুমুঠো খেতে পাই। আমি কোনো কাজ করতে পারবো না। আমি যদি তোমার মতন ঝিগিরি করি আর বাড়িতে রান্না বান্না ঘর ঝাড় দেই, তাহলে আমার স্কিন খারাপ হয়ে যায়। আর আমি যদি তোমার মতন দেখতে খারাপ হয়ে যাই, কোনো ছেলেই আমাকে বিয়ে করবে না। তুই যদি কিছু না কাজ করিস, আমার উপরে খুব চাপ পড়ে যায়। বাড়ির কাজকর্ম করে আবার অন্যের বাড়ির কাজ করতে আমার খুব কষ্ট হয় রে। তাতে আমি কি করব? তোকে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমাকে কোনোভাবে কাজে জোর করবি না। দেখ, তোকে তো কাজ করতেই হবে। তুই যদি না কাজ করিস, তুই খেতেই পাবি না। আর আমার কথা ভাবিস না, আমি যা দেখতে সুন্দর আছি, যে কেউ আমাকে এমনি বসিয়ে বসিয়ে খাওয়াবে। দেখ, আমি যে কষ্ট করে রোজগার করি, তার সব কিছু তো তোর নতুন নতুন জামা কাপড়, দামি দামি গয়না এই কিনতেই সব শেষ হয়ে যায়। তুই যদি একটু আমাকে বাড়ির কাজে সাহায্য করতিস। তোকে একটা কথা বললে মাথায় ঢোকে না না? আমি বাড়ির কাজ হোক বা অন্যের বাড়ির কাজ হোক, আমি কোনো কাজই করব না। তুই দ্বিতীয়বার আমাকে কোনো রকম কাজের কথা বলবি না। আজকের গল্প হলো এই দুই বোনের, একজন হলো কবিতা আর একজন হলো রাখি। কবিতা ছিল খুব শান্ত স্বভাবের আর রাখি ছিল খুব অহংকারী আর লোভী। রোজ সকালে কবিতা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে। রাখি তার দিদিকে কোনো রকম সাহায্য করে না। ছোটবেলায় বাবা মা মারা যায়, তারপর থেকে সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে কবিতার ঘাড়ে। কারণ দুই বোনের মধ্যে কবিতা ছিল বড়। সে বাড়ির রান্না বান্না কাজকর্ম তাড়াতাড়ি সেরে সে যায় অন্যের বাড়িতে কাজ করতে। সে যদি অন্যের বাড়িতে কাজ না করে, তাহলে সংসারই চলবে না। পাশের গ্রামে বড়লোক বাড়িতে কবিতা ধোয়া মোছা ঝাড়পুছের কাজ করত। এতে করে সে যা মাইনে পেত, তা একটু সংসারের কাজে খরচা করত, বাকিটা সে জমিয়ে রাখত। কবিতা সংসারের জন্য এত কষ্ট করত, কিন্তু রাখি সেদিকে মাথা ঘামাতো না। ওই ছেলে দুটো মনে হয় আমায় নিয়ে কথা বলছে। ওদের পোশাক দেখে মনে হয় ওরা দুজনেই খুব বড় লোক। ওদের মধ্যে একজনকে আমার রূপের জাদু দিয়ে পটাতেই হবে। এই ছিল রাখির সারা দিনের কাজ। কবিতা কাজ থেকে ফিরে রান্না করছিল রাতের জন্য। সেই সময় রাখিও বাড়ি ফিরে আর কবিতাকে বলে, দিদি, তোর কাছে যে 5,000 টাকা আছে সেটা আমায় দে, আমার লাগবে। কাল আমি পার্লারে যাব, আর আমার জামাগুলো কেমন যেন পুরনো পুরনো হয়ে গেছে। নতুন জামাও কিছু কিনতে হবে। তুই টাকাটা এখনই দে। আমার কাছে অতগুলো টাকা নেই, আর অতগুলো টাকা আমি পাবো কোথা থেকে? আমার কাছে যেটুকুনি টাকা আছে ওটা দিয়ে আমি বাড়ির চাল সারাবো। সামনেই বর্ষাকাল আসছে, এখন যদি চাল না সারাতে পারি, বর্ষার সময় খুব কষ্ট হবে। তাই আমি তোকে কোনো টাকাই দিতে পারবো না। ঘরের চালটা সারানোর জন্য অনেক দিন ধরে টাকাগুলো জমাচ্ছিলাম। এ কথা শুনে রাখি খুব রেগে যায়। তুই দিবি না, তোর ঘাড় দেবে। তোর এই মাটির বাড়ি সারানোর থেকে আমার জামা কাপড় আর গয়নাগাটি কেনাটা অনেক দরকার। ভদ্রভাবে তোকে জিজ্ঞাসা করতে এসেছিলাম, তোকে অত কষ্ট করে দিতে হবে না, আমি নিজেই নিয়ে নিচ্ছি। তুই বরং আরেকটু কষ্ট কর, আরেকটু কষ্ট করে আবার টাকাগুলো জমা। এই কথাগুলো বলে রাখি টাকাগুলো নিতে চলে যায়। রাখি, নিস না, ও টাকাগুলো নিলে খুব কষ্ট হবে বর্ষাতে। আমি আর চাল সারাতে পারবো না। কবিতার কোনো কথা সে শুনল না। কবিতা একবার কাজ সেরে বাড়ি ফিরছিল। সে দেখল রাখি একটা ছেলের বাইকে হয়ে কোথাও যেন যাচ্ছে। কবিতা থমকে দাঁড়িয়ে গেল। ছেলেটা ছিল পাশের গ্রামের। স্বভাব চরিত্র তেমন একটা ভালো না, কিন্তু খুব বড় লোক। অনেক রাত হলো, রাখি এইমাত্র বাড়ি ফিরল। কিরে রাখি, তুই কোথায় ছিলিস এতক্ষণ? এখন রাত 10টা বাজে। সে খেয়াল কি আছে তোর? আর তুই তো এই জামা পরে বেরোসনি, আর তুই এই বাজে ছেলেটার বাইকে হয়ে কোথায় গিয়েছিলি? আরে থাম থাম, তুই কাকে বাজে ছেলে বলছিস? রাজুকে বাজে ছেলে বলছিস? কি জানিস ওর সম্বন্ধে? ও কত বড় লোক জানিস? ও এবারে পুলিশের চাকরি পেয়েছে। ও আমায় বিয়ে করতে চায়। আর ঠিকই ধরেছিস, আমি এই জামা পরে বেরোইনি। ও আমাকে এই নতুন ড্রেসটা কিনে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ জানি, সেই জন্য তোকে বলতে এলাম। ও পুলিশের চাকরি পেয়েছে ঘুষ দিয়ে। ও স্বভাব চরিত্র ভালো নয় রে। ও কাল এর সঙ্গে থাকে, কাল ওর সঙ্গে থাকে। দিদি তুই চুপ কর। তুই রাজুর সম্বন্ধে একটা বাজে কথা বলবি না।
তুই যদি আমার দিদি না হতিস না, তাহলে ঠাস করে গালে করে চল লাগিয়ে দিতাম। হিংসে হচ্ছে না আমার বড়লোক বাড়িতে বিয়ে হবে? না রে, আমার হিংসে হতে যাবে কেন? তোর যদি ভালো জায়গায় বিয়ে হয় তাহলে আমি একটু নিশ্চিন্ত হতে পারবো। সব সময় টাকার লোভ করিস না বোন। তুই চুপ কর, তোর কাছ থেকে আমি কোনো রকম জ্ঞান শুনতে চাই না। আর আমি রাজুকেই বিয়ে করব। তুই আমার ডিসিশনে একদম নাক গলাতে আসবি না। এই কথা বলে রাখি চলে যায়। কবিতা খুব সমস্যায় পড়ে, কারণ রাখি তার কোনো কথাই শুনবে না। কবিতার বিয়ে হয়ে যায় গ্রামের একটি গরিব ছেলের সঙ্গে। ছেলেটির নাম হলো রবি। আর রাখি বিয়ে করে তার বড়লোক প্রেমিক রাজুকে। রাজু পুলিশের চাকরি করত। প্রথম প্রথম রাজু রাখিকে খুব ভালোবাসতো। রাজু রাখির খুব খেয়াল রাখতো। এদিকে রবি ছিল সাধারণ একটা গ্রামের কৃষক। সে খুব ভালো মনের মানুষ ছিল। সে সৎ পথে সৎভাবে উপার্জন করতে ভালোবাসতো। সে দিনরাত জমিতে কাজ করত। বাহ, আজ অনেকটা কাজ হয়েছে। এবার চারাগুলোকে লাগিয়ে দিই। চারাগুলোকে খুব যত্ন করতে হবে। সে তার জমিতে বেগুনের চাষ করত। সে বেগুন গাছগুলোকে নিজের সন্তানের মতো যত্ন করত। সময়ে জল দেওয়া, সার দেওয়া, সমস্ত কিছু সে একা হাতে সামলাতো। তার যত্নে চারাগাছগুলো থেকে খুব তাড়াতাড়ি বড় হয়ে বেগুন ধরতে শুরু করলো। গাছে এত বেগুন ধরেছে দেখে রবি খুব খুশি হতো। গাছের বেগুনগুলো খুব সুন্দর হয়েছে, যেন চকচক করছে। যাই, এই বেগুনগুলো তুলে বাজারে বিক্রি করে আসি। রবি গাছের বেগুনগুলো তুলে বাজারে নিয়ে যায়। তার বেগুনগুলো এত ভালো হওয়ায় সমস্ত বেগুন এক নিমেষের মধ্যেই শেষ হয়ে যায়। আর সেই বেগুন বিক্রির টাকা দিয়ে তার আর কবিতার খুব ভালোভাবেই চলে যেত। আর তারা খুব খুশিতে জীবন কাটাতো। অনেক দিন পর রাখি কবিতাকে ফোন করে। হ্যালো, তুই রাখি? কি রে, তুই হঠাৎ ফোন করেছিস? ও আচ্ছা, তুই আসবি আমাদের বাড়িতে? শোনো গো, আমার বোন রাখি আসবে আজ। কি জানি এতদিন পর আবার আমাকে ফোন করে আমাদের বাড়িতে আসবে বলছে। সব ঠিকঠাক আছে তো? কি জানি, আসলেই জানা যাবে। এ কথা শুনে রবি ঠাট্টার সুরে বলে, আরে আরে, তোমার বোন আসবে বলে কথা, তা তোমার বড়লোক বোনকে কি খাওয়াবে? সে তো শুধু আসে আমাদের অপমান করার জন্য। আমরা কত বড় লোক, তোমরা এত গরিব, কি করি যে এই ভাঙা বাড়িতে থাকো। তুমি ওর কথায় কিছু মনে করো না। ও ছোট থেকেই এরকম। বিয়ের আগে আমাকেও এইভাবে অনেক কথা বলেছে। আমি ওর এইরকম ছোটখাটো কথায় কিছু মনে করি না। বোন হয় না, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না গিন্নি, তোমাকে ক্ষমা চাইতে হবে না। তোমরা একই মায়ের পেটে দু বোন, দু রকমই। তুমি কত নম্র আর বুঝদার, আর তোমার বোন পুরো তোমার উল্টোটা। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় তোমার দুজন দু বোন তো। ওগো, তুমি আবার আমার দু বোনকে নিয়ে ঠাট্টা করছো? তুমি একদম আমার দু বোনকে নিয়ে ঠাট্টা করবে না। এখন তাড়াতাড়ি যাও তো কাজে, অনেক বেলা হয়েছে, আর ঠাট্টা করতে হবে না। ওগো শুনছো, তুমি কখন বেরোবে বলো তো? কারণ তুমি বেরিয়ে গেলে আমি একবার কুসুমপুরে যাব দিদির কাছে। তুমি যে অফিসার হয়েছো আর তোমার মাইনে যে দ্বিগুণ হয়েছে, এ খবরটা জানাতে হবে না? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, জানিয়ে এসো। আরে তোমার দিদির বর, ওই গরিব চাষিটার কথা বলছি। ওকে ভালো করে বুঝিয়ে আসবে আমি কত বড় অফিসার হয়েছি, আর আমার মাইনেটাও শুনিয়ে আসবে। তোমার কপাল আছে বলতে হয়। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমার ভাগ্যটা কত ভালো দেখো। আমি কত বড় বাড়ির বউ, আর আমার দিদি দেখো একটা ছোটোখাটো চাষির বউ। ভেবেই যেন আমার হাসি পাচ্ছে। আর তুমি শুধু আমার ভাগ্যটাই দেখলে, আর আমার রূপের কথাটা বললে না তো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তোমার রূপের কথাটা বাদ দিলে চলে না। তুমিও আমাকে ভালোবেসে বিয়ে করনি, আমার টাকা পয়সা দেখেই বিয়ে করেছিল, তাই তো? ছাড়ো তো এসব কথা। এখন আমাকে কিছু টাকা দাও, এর বাড়িতে যাওয়ার জন্য কিছু মিষ্টি নিয়ে যেতে হবে। কিছু যদি না নিয়ে যাই তাহলে ভাববে ঢপ দিচ্ছে।
ঠিক আছে, আলমারিতে টাকা আছে, নিয়ে নিও। আর হ্যাঁ, বেশি টাকা নিয়ে গিয়ে আবার দয়া দেখিয়ে দিদিকে দিয়ে এসো না। আমি অফিসে বেরোলাম। এই বলে রাজু অফিসের জন্য বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে রাখিও তার দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তার দিদি রাখিকে অত বড় গাড়ি করে আসতে দেখে খুব খুশি হয়, কিন্তু রাখি তো সেরকমই। সে তার দিদিকে বিভিন্নভাবে ছোট করার উপায় খুঁজছিল। উফ, কি গরম! কি করে থাকিস রে তুই? কিছু বছর আগে এসে যেমনই দেখে গেছিলাম ঠিক তেমনই আছিস, একটুও বদলাসনি না। ও এখন বড় অফিসার হয়ে গেছে, এখন সব কিছু বদলেছে রূপা, কিন্তু তুই এখনো বদলাসনি। অন্যকে ছোট করার স্বভাব তোর এখনো গেল না। না রে রূপা, আমি খুব ভালো আছি, আমায় নিয়ে ভাবিস না। আমাদের রোজগারটা কম, কিন্তু সুদটা আমাদের অনেক বেশি। সৎ পথে উপার্জন করে আনন্দে থাকার মজাটাই খুব আলাদা। ওসব ছাড়, ওসব তুই বুঝবি না। তোর কাছে টাকা পয়সাটাই আসল। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমার ওসব বুঝে কাজ নেই। আমার বরের অনেক টাকা পয়সা আছে, ব্যাস এটাই চলবি। কবিতা, কবিতা, কি গো, কোথায় তুমি? ওই দেখ, তোর বর এসেছে। আরে, রাখি বোন যে, কখন এসেছো? রাজুকে দেখলাম না তো। রাজু আসেনি? কবিতা, ওকে বেশি বেশি করে খেতে দাও, ও অনেকদিন পরে এসেছে আমাদের বাড়িতে। না না, আমার অত সব খাওয়ার লাগবে না। এর থেকে কত ভালো ভালো খাবার আমরা খাই। এইসব খাবার আমার কাজের লোকও খায় না। তা দাদা, তুমি কি সারা জীবন এই চাষবাস করেই কাটাবে নাকি? তুমি তো অন্য কোনো কাজও করতে পারো। এই কুড়ে ঘরে থাকতে তোমাদের ভালো লাগে? বাহ, আমার যেন দম বন্ধ হয়ে আসছে। চাষ করে কত টাকা উপার্জন করো? ও তো এখন অফিসার হয়ে গেছে। বলবো তুমি ওখানে কাজ করবে, মাসে মাসে মোটা মাইনে পাবে, লাক্সারি গাড়ি চলবে। যদি বলো তাহলে ফ্রিতে কাজ পাইয়ে দেব। না না রাখি, তোমাকে অত ভাবতে হবে না। আমাদের কোনো রকম কোনো কাজ চাই না। আমি যা খেটে খুঁটে রোজগার করি তা দিয়ে আমাদের দিব্যি চলে যায়, কোনো রকম কোনো অসুবিধা হয় না। আর তোমার যদি কষ্ট হয় তাহলে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। হ্যাঁ রে, তুই কি একটুও শুধরাবি না? জীবনে টাকা পয়সাটা সব নয় রাখি। সব সময় সবাইকে টাকা পয়সা দিয়ে হিসেব করিস না। আর আমরা জানি রাজু কিভাবে চাকরি পেয়েছে, কিভাবে অফিসার হয়েছে। অন্যকে ঘুষ দিয়ে বা ঘুষ নিয়ে বড়লোক হওয়ার থেকে কষ্ট করে উপার্জন করে সুখে থাকাটাই সব থেকে বেশি বড় কথা। না না স্যার, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আপনি নিশ্চিন্তে ব্যবসা করুন। আপনার ব্যবসা করতে অসুবিধা হলে আমাকে একটু জানিয়ে দেবেন। আপনি শুধু আমার মাসে মাসে হপ্তাটা খেয়াল রাখবেন। আর হ্যাঁ, এসব কথা যেন পাঁচকান না হয়, তাহলে আপনিও ফাঁসবেন, আমিও ফাঁসবো। দিন দিন রাজুর টাকা পয়সার লালসা বাড়তেই থাকে। এখন আগের মতো সে রাখিকে ঠিকমতো সময়ও দেয় না, আর ভালোবাসে না। প্রায় তাদের মধ্যে ঝগড়াঝাটি বেঁধে যায়। আজ রাখির জন্মদিন, তাই কবিতা তার বোনকে না জানিয়ে তার জন্য উপহার কিনে তার বাড়িতে যায়। দরজার কাছে এসে দাঁড়াতেই তারা শুনতে পায় রাজু আর রাখির কথাবার্তা। এই শোনো, আজ রাতে ফিরতে আমার দেরি হবে, আর নাও আসতে পারি। তাই তোমাকে বলে গেলাম, বারবার ফোন করে ডিস্টার্ব করবে না আমার। আর তুমি আমার জন্য কিছু রান্না করো না, আমি এখন কিছুই খেয়ে বেরোবো না। কিন্তু আজকে তো তোমার নাইট ডিউটি নেই। আগের পুরো মাসটাই তো তুমি রাতে বাড়ি ফেরোনি। আজ তো আমার জন্মদিন, তুমি ভুলে গেছো। আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরো না। ভাবছিলাম আজকে দুজন বাইরে ডিনার করব। ও বাবা, জন্মদিন বলে কথা। তো তোমার জন্মদিনে আমায় কি কি করতে হবে? আজকে কি আমি ছুটি নিয়ে নেব? ভিখিরি ঘরের মেয়ে করবে বার্থডে সেলিব্রেশন? বিয়ের আগে কতবার বার্থডে সেলিব্রেশন করেছিলে? তুমি এভাবে বলছো কেন? আমি তো তোমার কাছে তেমন কিছু চাচ্ছি না, শুধু এটুকুই চাইছি যে তুমি আজ তাড়াতাড়ি বাড়ি ফেরো। এটাই অন্তত করো। ঠিক আছে, বাইরে খাওয়াতে নিয়ে যেতে হবে না। আমি তাও পারবো না। এখন তোমাকে দেখলেই আমার বিরক্ত করে। তুমি যা বলবে সেটাই আমাকে করতে হবে নাকি? অনেক অনেক টাকা রোজগার করেছি, তোমার কথা শুনবো বলে? এখানে যদি না ভালো লাগে বাড়ি চলে যাও। ওগো, তোমার কি হয়েছে? তুমি এরকম কেন করছো? তুমি তো আগে এমন করতে না। দিদি আমায় ঠিকই বলেছিল, টাকা পয়সা সব কিছুই নয়, একদিন আমাকে পস্তাতে হবে। তারপর রাজু সেখান থেকে চলে যায়। রাখি তার দিদির কথাগুলো মনে মনে ভাবে আর কষ্ট পায়। এমন সময় সে তার দিদিকে দেখতে পায়। আরে দিদি, তোমরা এখানে?
কবিতাদের দেখে রাজু সেখানে আসে আর বলে, উফ, এক ভিখারিকে নিয়ে পাচ্ছি না, আরো 2 ভিখারি চলে এসছে। রাগে তার কোনো কথার জবাব দিল না কবিতা। তড়িঘড়ি করে রাখি তার দিদিদের ঘরের ভেতরে নিয়ে আসে। কি রে, তুই ঠিক আছিস তো? এই তোর ভালো থাকা, এই তোর সুখে থাকা। তোর আজ জন্মদিন ছিল, তাই ভাবলাম কেউ তো আমাদের নেই, তোর জন্মদিনে তোর পছন্দের জিনিস নিয়ে যাই, তাই এলাম। না না দিদি, তুমি ঠিক করেছো, তোমার কথা আমার খুব মনে পড়ছিল। আমি খুব ভালো আছি দিদি, তোমরা বসো, আমি তোমাদের জন্য একটু চা বসাচ্ছি। আর দাদা, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। কবিতা লক্ষ্য করলো রাখি যেন আগের থেকে অনেক বদলে গেছে। তার চোখে মুখে লজ্জা, দুঃখ আর হতাশা স্পষ্ট দেখা যাচ্ছে। দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? আমাদের কোনো কিছু লাগবে না, তোর জন্মদিনে তোর পছন্দের জিনিস কিনে তোকে দিতে এসেছি। রাখি বোন, তুমি ভালো আছো তো? তোমার জন্মদিনের গিফটটা পছন্দ হয় কিনা দেখো। উপহারটা খুব একটা দামি নয়, কিন্তু এটা সৎ পথে উপার্জনের টাকায় কেনা। আর রাজু, আমরা খেতে আসিনি। কবিতা খুব জেদ করছিল। অনেকদিন হলো সে তার বোনকে দেখে। আজ বোনের জন্মদিন, তার জন্মদিনে তাকে কিছু একটা দেবেন, তাই এসেছিলাম। আমরা খুব গরিব হতে পারি, কিন্তু নিজের স্ত্রীকে সঠিক সম্মান করতে পারি আর তার চাওয়া পাওয়ার খেয়াল রাখতে পারি। তুমি অফিসার হয়েছো, তোমার অনেক টাকা, তুমি কিভাবে চাকরি পেয়েছো আর কয়েক মাসের মধ্যে কিভাবে অফিসার হলে। তাও আমরা জানি, রাখি জেদের কারণেই ট্রাফিকে তোমার হাতে তুলে দিয়েছিলাম। না হলে বিশ্বাস করো, তোমাকে আমাদের কোনোদিনও পছন্দ ছিল না। আমার বোন যথেষ্ট দেখতে ভালো, তো বড়লোক ঘরে না দিলেও যথেষ্ট উপযুক্ত ছেলের হাতে তুলে দিতে পারতাম। ওর পড়া কপাল, ও তোমাকে বেঁচেছে। থামো কবিতা, একে বলে লাভ নেই, চলো আমরা বাড়ি ফিরে যাই। কি কবিতা, কি করছো তুমি? এতক্ষণ থেকে ডাকছি, আমার খাবার রেডি হয়েছে, আমাকে খেয়ে জমিতে যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, আমার রান্না তো হয়ে গেছে, তুমি বসো বসো, আমি এখনই খাবার বেড়ে দিচ্ছি। রবি লক্ষ্য করলো কবিতা কিছু যেন ভাবছে। রবি বুঝতে পারলো নিশ্চয়ই ও রাখির কথা চিন্তা করছে। আজ তো তোমার আসতে একটু দেরি হবে, তোমায় একটু খাবার বেঁধে দেবো, পরে তুমি কাজের ফাঁকে খেয়ে নেবে। না না গিন্নি, তার কোনো দরকার না, আমি আজ একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। তুমি কি ভাবছো আমার মনে নেই আজ যে তোমার জন্মদিন? তাই আজ কোনো রকম দেরি করা যাবে না। রবির মুখে এমন কথা শুনে কবিতা খুব খুশি হয়। না না, ওসবের কোনো দরকার নেই, আগে কাজ, কাজ না করলে সংসার চালাতে পারবো না। আরে থামো থামো, কাজ তো সব সময় হবেই, কিন্তু আমার একটা মাত্র বউয়ের জন্মদিন বলে কথা, সেই দিন একটু কাজ কম করে বউকে সময় দেওয়াটা বেশি জরুরি। দেখেছো, তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার বেলা বয়ে যাচ্ছে, আমি বরং আসি, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। তুমি বরং হাতের কাজগুলো মিটিয়ে রাখো। এই কথা বলে রবি জমিতে চলে যান। কি গো, সারা রাত তুমি কোথায় ছিলে? তোমায় কত ফোন করেছি, তুমি বাড়ি ফিরবে কি না ফিরবে তাও কিছু বলে গেলে না। আমার ফোনটাও তো ধরতে পারতে। আজ তোমাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে, রাতে তুমি কোথায় যাও, কার সঙ্গে মেশো, সব। ও বাবা, দিদি আসার পর থেকে যে মেয়ের মুখে বুলি ফুটেছে। তুমি আমাকে বিয়ে করেছো টাকা পয়সার জন্য, আর আমি তোমাকে যথেষ্ট টাকা পয়সা দিই, ওইগুলো নিয়েই খুশি থাকো। আর আমি কোথাও যাচ্ছি না যাচ্ছি সেসব ভুল করেও জানতে যেও না, এতে তোমার ভালো বই খারাপ হবে না। আর বেশি আমাকে বকিও না। শোনো, আজ তোমাকে সব কিছু বলতে হবে, আর তা না হলে আমি সবাইকে সব কিছু বলে দেব। আমি তোমার স্ত্রী, তোমার সব কিছু জানার অধিকার আমার আছে। তাই তোমার শেষবারের মতো বলছি, তুমি আমায় বলো আজকাল রাতে তুমি কোথায় যাও। কি কি, তুমি সবাইকে সব কিছু বলে দেবে? এতদিন ধরে আমার টাকায় খেয়ে আমার পরে আমাকে ভয় দেখাচ্ছ? আমাকে আবার কৈফিয়ত চাওয়া? এই নে, আমাকে প্রশ্ন করার সাহস কোনোদিনও দেখাবে না, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। রাখি খুব জোরে পড়ে যায় আর তার চোখে মুখে আঘাত লাগে। বেলা শেষে কাজ থেকে বাড়ি ফেরার সময় রবি কবিতার জন্য একখানা গোলাপ ফুল কেনে এবং খুব খুশি খুশি মনে বাড়ি ফিরতে থাকে। আর এদিকে রাখি সব কিছু ছেড়ে তার সেই গরিব দিদির কাছে ফিরে আসে। সে আড়াল থেকে লক্ষ্য করে কবিতা আর রবিকে। কি কবিতা, সব কাজটা সারা হলো? এই দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। আমার তো সামর্থ্য নেই,
তা আমার সামর্থ্যের মধ্যে যা কিছু পেয়েছি নিয়ে এসেছি। তুমি তো গোলাপ ফুল খুব পছন্দ করো, তাই ভাবলাম আজকের দিনে তোমাকে একটা গোলাপ ফুল দেই। তোমার যেমন খেয়ে দেয়ে কাজ নেই, আমার জন্য আবার গোলাপ ফুল নিয়ে এলে। তুমি যদি ভালোবেসে কিছু নাও নিয়ে আসতে, তাও আমি কিছু অভিযোগ করতাম না। দিন দুবেলা খেতে পাচ্ছি, দিনের শেষে দুজন দুজনের হাসি মুখটা দেখতে পাচ্ছি, এটাই তো আসল সুখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। তাহলে ফুলটা ফেরত দিয়ে আসি। আরে না না না, মজা করছিলাম। দেখি ফুলটা তোমার মাথায় লাগিয়ে দিই। কবিতা, তুমি এভাবে সবসময় আমার পাশে থেকো। আমরা এভাবেই যেন সুখে দুঃখে একসঙ্গে কাটাতে পারি। তুমি খুব ভালো থেকো। আমার পরম সৌভাগ্য যে আমি তোমার মতো একটা বউ পেয়েছি, যার কোনো রকম অভিযোগ নেই। এরই মধ্যে কবিতা হঠাৎ রাখিকে দেখতে পায়। কি রে রাখি, তুই এই ভর সন্ধ্যায় আমাদের এখানে? সব কিছু ঠিক আছে তো? তোর এই মুখে এসব কিসের দাগ? তুই কি কোথাও পড়ে গিয়েছিলি নাকি? হ্যাঁ দিদি, তুমি ঠিকই ধরেছ, রাজু আমাকে মেরেছে। রোজ রোজ রাতে না আসা, কোথায় যায় তাই জানতে চেয়েছিলাম। কাল রাতে ও আমাকে খুব মেরেছে। কানিস না রাখি, কানিস না। আমি প্রথমেই বলেছিলাম এ ছেলে ভালো না। কাঁদো না বোন, কাঁদো না, সব কিছু ঠিক হয়ে যাবে। চল চল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। কবিতারা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। রাখি ওর এরকম করিস না, এরকম বিয়ে পড়লে হবে না। রাখি খুব ভেঙে পড়ে। দিদি তুমি ঠিকই বলেছিলে, ও খুব খারাপ। দিদি দাদা আমার ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক অপমান করেছি, অনেক ছোট বড় কথা বলেছি। সে খুব বুঝতে পারছিল, সে কথা দিদির কথা না শুনে কত বড় ভুল করেছে। ছোট থেকেই টাকা পয়সা নিয়ে আমার ধারণা ভুল ছিল। জীবনে টাকা পয়সা অনেক থাকলে সুখ কেনা যায় না। আর তোমরা দেখো অল্প টাকাতে কত সুখী। ঠিক আছে ঠিক আছে, দেরিতে হলেও তুই যে বুঝেছিস এটাই আমার কাছে অনেক। আমরা গরিব হতে পারি, আমরা অসৎ নয়, তাই গ্রামীণ লোকটি বলে ওকে আমরা উচিত শিক্ষা দেব। আজ থেকে তুই আমাদের সঙ্গেই থাকবি, ঠিক ছোটবেলার মতো। কোনো চিন্তা করিস না, তোর দিদি এখনো বেঁচে আছে।